হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির চতুর্থ পর্ব। সারাটা সকাল ও দুপুর আর কিছুই ঘটল না। পাশের কামরার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট জাকের চৌধুরীর উপর একটু চটেই উঠল রানা। 2-1 মিনিট পরপরই তার অফিস কামরা থেকে ঝনঝন টেলিফোনের আওয়াজ ভেসে আসছে। তার উপর টাইপরাইটারের খটাখট তো আছেই। একাগ্র মনে কিছু চিন্তা করতে পারছে না রানা। বেলা 1টার দিকে একটা চান্স নিয়েছিল হুকুম আলী, কিন্তু উকি দিয়ে রানার গম্ভীর চেহারা দেখে ভিতরে ঢুকতে বা কোনো প্রশ্ন করতে সাহস পায়নি। ঠিক 3টের সময় মীর মঞ্জিলে পৌঁছল রানা। মস্ত গেট, দুধারের দুটো থামের মাথায় সিংহের আবক্ষ মূর্তি। গেট থেকে কংক্রিটের 40 ফিট লম্বা রাস্তা চলে গেছে বিশাল একটা কৃত্রিম ঝর্ণার কাছে। ঝর্ণাটাকে ঘুরে সোজা গাড়ি বারান্দা পর্যন্ত চলে গেছে রাস্তা। গেট খোলাই পেল রানা। রাস্তার দুদিকে সুন্দর করে ছাটা লতা গাছ। গাড়ি বারান্দায় কাউকে দেখল না ও। বাড়ির সামনে দাঁড়িয়ে খানিক ইতস্তত করে দরজার দিকে এগুলো। কলিং বেলের বোতামে চাপ দিয়ে শুনতে পেল অনেক দূরে টুংটাং টুংটাং মৃদু ঘণ্টা বাজল। উর্দি পরা একজন বাটলার এসে খুলে দিল দরজা। নিজের পরিচয় দিল রানা, ডিউক। সবিনয় ভদ্রতার সাথে রানাকে একটা হল ঘরে নিয়ে এসে বসালো বাটলার। চলে গেল সে, কিন্তু একটু পরেই ফিরে এলো আবার। রানাকে পথ দেখিয়ে নিয়ে এলো ভিতরের একটা কামরায়। ছোট কিন্তু সুন্দর সুন্দর দামি আসবাবে সাজানো ঘর। টেবিলের উপর পত্রপত্রিকা পড়ে আছে। একটা জানালার বাইরে মস্ত দিঘি চোখে পড়ে। আরেকটার সামনে দাঁড়ালে বাগানের অংশবিশেষ দেখা যায়। গোটা বাড়ি নিঝুম, কোথাও একটু আওয়াজও নেই। নিঃশব্দ পায়ে কখন যে ঘরের ভিতর ঢুকেছে মেয়েটা টেরই পায়নি রানা। নিজের অজান্তে ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছিল বোধহয়। হঠাৎ কাঁধের ওপর দিয়ে পিছন দিকে তাকালো ও। দেখল দরজার কাছ থেকে ওর দিকে এগিয়ে আসছে মেয়েটা। দেখতে আহামরি কিছু নয়, বলেছিল জাকের চৌধুরী, কিন্তু রানার চোখে পারভিনকে অপরূপ সুন্দরী বলে মনে হলো। 25 থেকে 28-এর মধ্যে বয়স। কোমরের নিচ পর্যন্ত ঝুলে রয়েছে একরাশ কালো কোকড়ানো চুল। চোখ দুটো যাকে বলে দীঘল আঁখি, ঠিক তাই। চেহারায় বুদ্ধিমত্তার ছাপ। গাঢ় নীল রঙের একটা শিফন পরে আছে। গ্রীবাটা খুব সুন্দর পারভিনের। একেই বোধহয় মরাল গ্রীবা বলে। কিন্তু দীঘল আঁখিতে রাজ্যের বিষণ্ণতা দৃষ্টি এড়াল না রানার। তবে এই মেয়েটার প্রতি যতই সহানুভূতি থাক, একটা কথা মন থেকে তাড়াতে পারছে না রানা। সেটা হলো নিজের বিয়েটা প্রতিষ্ঠিত করতে পারলে বুড়ো মীর সাহেবের সমস্ত সম্পত্তির মালিক হবে পারভিন ও তার নাবালক ছেলে। এমনকি বিয়েটা যদি প্রতিষ্ঠিত করা সম্ভব নাও হয়, তবু হয়তো মীর সাহেব তার অগাধ সয় সম্পত্তির বেশ কিছুটা দিয়ে যাবেন ওকে। ওর প্রতি যে মীর সাহেবের সহানুভূতি আছে তাতে কোনো সন্দেহ নেই। আর ছেলেও তার দ্বিতীয় স্ত্রী সুজি কোয়াও মারা যাবার পর অন্য কোনো উত্তরাধিকারী যদি না থাকে, তাহলে হয়তো সমস্ত সম্পত্তিই তিনি দিয়ে যাবেন পারভিন আর তার সন্তানকে। কাজেই শান্ত প্রকৃতির মেয়ে পারভিন শফিকের দ্বিতীয় স্ত্রীকে পথ থেকে সরাবার জন্যে যদি কোনো গোপন ষড়যন্ত্র করে থাকে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। দেখতে ভালো মানুষ, মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে জানে না, অথচ মনের ভিতর বাস করে নিষ্ঠুর এক খুনি। দুনিয়ায় এ ধরনের মানুষেরও কোনো অভাব নেই। যতই সতী সাবিত্রী মনে হোক, গোপন একজন প্রেমিকা থাকাও কিছু বিচিত্র নয়। উচ্চাভিলাষী প্রেমিকের প্ররোচনায় অনেক নিরীহ টাইপের মেয়েও নির্মম স্বার্থপর হয়ে উঠতে পারে। রানাকে ভালো করে খুঁটিয়ে দেখল পারভিন। তার দৃষ্টির প্রখরতা, কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকা লক্ষ্য করে, এবং তার শান্ত কণ্ঠস্বর শুনে রানা বুঝল এই মেয়ের মাথাটা খুব ঠান্ডা। আপনি মিস্টার ডিউক? মৃদু সুরেলা কণ্ঠস্বর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। মাথা ঝাঁকালো রানা।
আপনি মীর সাহেবের সেক্রেটারি মিস? আমার নাম পারভিন। আসুন, মিস্টার রহমান আপনার জন্য অপেক্ষা করছেন। ঘুরে দাঁড়ালো পারভিন, দরজার দিকে পা বাড়ালো। তাকে অনুসরণ করল রানা। লক্ষ্য করল সহজ অনায়াস হাঁটার ভঙ্গি পারভিনের, কোনো রকম জড়তা নেই। বিশাল নিতম্ব, সুগঠিত, কিন্তু তাতে ঢেউ তোলার কোনো কৃত্রিম প্রচেষ্টাই নেই। হাঁটার সময় অদ্ভুত একটা ছন্দ ফুটে উঠেছে বটে, কিন্তু সেটা এমনই সাবলীল ও স্বচ্ছন্দ যে দেখে মুগ্ধ হতে হয়, পাবার লোভ জাগে না। অপেক্ষাকৃত বড় একটা কামরায় চলে এলো ওরা। এটাও খুব দামি কাঠের আসবাবে সাজানো, দেয়াল জোড়া জানালা, বাইরে গোলাপ বাগান। চাকা লাগানো একটা বেড চেয়ারে আধশোয়া ভঙ্গিতে বসে আছেন মীর মুখলেসুর রহমান। বৃদ্ধ বেশ লম্বা, একটু বেশি রোগা, তবে চেহারায় আভিজাত্যের ছাপটুকু দৃষ্টি এড়াবার নয়। নাকটা খাড়া, পুরানো হাতির দাঁতের মতো হলুদ গায়ের রং, মাথায় ধবধবে সাদা চুল, শিরা ওঠা হাত। সাদা একটা লিলেন স্যুট পরে আছেন তিনি, পায়ে হরিণের চামড়া দিয়ে তৈরি জুতো। পায়ের আওয়াজ পেয়ে জানালার দিক থেকে মুখ ফেরালেন। রানার সাথে চোখাচোখি হতে মৃদু একটু হাসলেন। রানার পরিচয় জানিয়ে দিয়ে ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে গেল সেক্রেটারি। নিজের কাছের একটা চেয়ার ইঙ্গিতে দেখিয়ে রানাকে বললেন বৃদ্ধ, এখানে এসে বসো বাবা। আমি ভালো শুনতে পাই না, কাজেই একটু জোরে কথা বলতে হবে তোমাকে। আর অভ্যাস থাকলে তুমি ধূমপান করতে পারো। এগিয়ে এসে চেয়ারে বসলো রানা, কিন্তু সিগারেট ধরালো না। তোমার সম্পর্কে কিছু খবর পেয়েছি আমি। বেড চেয়ারে সিধে হয়ে বসলেন বৃদ্ধ। লোকে যে যাই বলুক, আমার কিন্তু মনে হয়েছে তুমি যথেষ্ট বুদ্ধিমান এবং নির্ভরযোগ্য মানুষ। খবরটা কে দিয়েছে জানা নেই, তাই চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করল রানা। ঘটনাটা তোমার অফিসে ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। আবার বললেন বৃদ্ধ, আমি আগাগোড়া পুরো ঘটনাটা, তুমি যেটুকু জানো, বিস্তারিত শুনতে চাই। চীনা মেয়েটা কেন এসেছিল তোমার কাছে, তারপর সেই লোকটা আতিকুল্লা খান ফোনে ঠিক কী বলেছিল তোমাকে, সব সব আমি শুনতে চাই। একটু থেমে জানতে চাইলেন, হাতে সময় নিয়ে এসেছ তো? রানা লক্ষ্য করল পুত্রবধূ না বলে চীনা মেয়ে বললেন মীর সাহেব, এবং শব্দ দুটো উচ্চারণ করার সময় তার মুখে ঘৃণার ভাব ফুটে উঠল। প্রথম থেকে পুরো ঘটনাটা বলে গেল রানা। গভীর মনোযোগের সাথে সব শুনলেন বৃদ্ধ। রানার কথা শেষ হয়েছে। এই সময় কফি আর বিস্কিট নিয়ে ঘরে ঢুকল সেক্রেটারি। ঘরের ভিতর যতক্ষণ থাকলো মেয়েটা, তার মুখ থেকে মুহূর্তের জন্যও চোখ সরালো না রানা, কিন্তু ভুলেও একবার রানার দিকে তাকালো না সে। রানার উপস্থিতিতে তার মধ্যে কোনো জড়তা বা দ্বিধা সংকোচও লক্ষ্য করা গেল না। সহজ সাবলীল ভঙ্গিতে হাঁটাচলা করল সে। দুই একটা প্রয়োজনীয় ব্যবসায়িক কথা বলল মীর সাহেবের সাথে। বৃদ্ধের পা দুটো ঢেকে দিল চাদর দিয়ে। তারপর নিঃশব্দে আবার বেরিয়ে গেল কামরা থেকে। তুমি তাহলে অনুমান করেও বলতে পারো না যে কেন মেয়েটা তোমার সাথে দেখা করতে গিয়েছিল? পারভিন চলে যেতেই জানতে চাইলেন বৃদ্ধ। কিংবা কেন সে খুন হলো, কে তাকে খুন করলো, এসব প্রশ্নের উত্তরও তুমি পাওনি? মাথা নাড়ল রানা, বলল, আতিকুল্লা খান হয় নিজেই খুনি, নয়তো এই হত্যাকাণ্ডের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। ইন্সপেক্টর ফয়েজটা কোনো কমেরই নয়, ওর উপর আমার একদম বিশ্বাস নেই। আমি তো ভেবেই পাই না ওর মতো গর্ধবকে এত গুরুত্বপূর্ণ একটা পদে কেন রাখা হয়েছে। মুখ নামিয়ে নিয়ে আগের চেয়ে দৃঢ় সুরে বললেন বৃদ্ধ, ঘটনাচক্রে চীনা মেয়েটা আমার পুত্রবধূ। আমি চাই তার খুনি ধরা পড়ুক। এর সাথে মীর বংশের মর্যাদা জড়িয়ে পড়েছে। মীরদের একটা বউকে খুন করে রেহাই পেয়ে যাবে খুনি, এ হতে পারে না। হঠাৎ খাদে নেমে গেল তার গলা। জানালা পথে উদাস চোখে তাকালেন, বললেন, তাছাড়া শফিক ছিল আমার একমাত্র সন্তান। ও মারা যাবার পর এখন বুঝতে পারছি ওর সাথে হয়তো আরও ভালো ব্যবহার করা উচিত ছিল আমার। তাহলে হয়তো এতটা নষ্ট হয়ে যেত না ও বেঁচে থাকতে আমি ওর প্রতি সুবিচার করিনি। সেটা বড় দুঃখ। ছেলের প্রতি এটা আমার কর্তব্য বলে মনে করছি আমি।
খুনিকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। এতে যদি আমি সফল হই কিছুটা শান্তি পাব। কিন্তু আমি বুড়ো হয়েছি, মনের সেই জোরও আর নেই। কাজটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে সম্ভব। মেয়েটা তোমার অফিসেই খুন হয়েছে, তার মানে খুনি তোমাকে ফাঁসাতে চেয়েছে, তাই না? তোমার সময়ের পুরো দাম যা হয় সবটুকু দেব আমি। আমি চাই আমার তরফ থেকে খুনিকে ধরার জন্যে যা যা করার দরকার সব তুমি করো। একটু থামলেন বৃদ্ধ, তারপর জানালার দিক থেকে মুখ ফিরিয়ে তাকালেন রানার দিকে। এটা একটা অনুরোধ ডিউক, যদি রাখো আমি খুশি হব। কিন্তু, বলল রানা, কেসটা এখন পুলিশের হাতে। বাইরের কেউ এ ব্যাপারে নাক গলাক তা ওরা চাইবে না। আপনি বরং। বাধা দিলেন বৃদ্ধ, রাগের সাথে বললেন, ওরা কি চাইল না চাইল তাতে কি আসে যায়? আমার পুত্রবধূ খুন হয়েছে, আমি নাক গলাবো না তো কে নাক গলাবে? তুমি আমার প্রতিনিধি হয়ে কাজে হাত দেবে, কার সাধ্য বাধা দেয়? ফয়েজকে বলেছিলাম হংকংয়ের ব্রিটিশ কর্তৃপক্ষকে টেলিগ্রাম করে মেয়েটার সম্পর্কে যেন বিস্তারিত তথ্য চেয়ে পাঠায়। কি করলো কে জানে। শফিকের চিঠি পড়ে আমি শুধু জানতে পেরেছিলাম যে সুজি কোয়াও রেড চায়নার রিফিউজিদের একজন। কিন্তু একজন রিফিউজি সম্পর্কে ব্রিটিশ কর্তৃপক্ষ কি প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারবে? সংশয় প্রকাশ করল রানা। বৃদ্ধ একটু নড়েচড়ে বসলেন, কফির কাপে শেষ চুমুকটা দিয়ে নামিয়ে রাখলেন সেটা। বললেন, তোমার প্রশ্নের উত্তর দিতে হলে অনেক কথা বলতে হয়। শোনো, ফি বছর অনেক রিফিউজি হংকংয়ে আসে। এদের সাথে কোনো কাগজপত্র থাকে না, খালি হাতে শুধু প্রাণটা নিয়ে পালিয়ে আসে আর কি। কিন্তু চীন থেকে সরাসরি হংকংয়ে আসে না তারা। পালতোলা নৌকায় করে প্রথমে আসে পর্তুগিজ এলাকা ম্যাকাও, কিন্তু সেখানে অত রিফিউজির জায়গা মেলে না, তাই হংকংগামী নৌকায় তুলে তাদেরকে চালান দেয়া হয়। কিন্তু সাগরে পাহারা আছে, রিফিউজি ভর্তি নৌকা দেখলেই ধাওয়া করে হংকং নৌ পুলিশ। কিন্তু মুশকিল হলো ওই এলাকায় হাজার হাজার মাছ ধরার নৌকা আছে, সেগুলোর সাথে মিশে যায় রিফিউজিদের নৌকাগুলো। তার মানে পুলিশরা রিফিউজিদের নৌকা খুঁজে বের করতে পারে না। হংকং সমুদ্র সীমানার ভিতর কোনো রিফিউজি নৌকা ঢুকে পড়লে তাকে আর ফেরত পাঠানো হয় না। যাই হোক, শেষ পর্যন্ত নৌ পুলিশকে ফাঁকি দিয়ে রিফিউজিরা হংকংয়ে পৌঁছায়। ব্রিটিশ কর্তৃপক্ষ এদের নতুন কাগজপত্র দেয়। তারপর থেকে শুরু হয় এদের নতুন জীবন। বলতে পারো এরা নবজন্ম লাভ করে। আমার পুত্রবধূ এইরকম একজন রিফিউজি। সেজন্যেই আমার ধারণা ওর প্রকৃত পরিচয় ইত্যাদি না জানা থাকলে এই খুনের কিনারা হওয়া কঠিন। কিন্তু প্রকৃত পরিচয় ইত্যাদি জানতে হলে হংকংয়ে যেতে হয়। ঠিক। দু চোখ ভরা প্রত্যাশা নিয়ে রানার দিকে তাকালেন বৃদ্ধ। আমিও ঠিক তাই ভেবেছি। যাবে তুমি ডিউক? সমস্ত খরচ আমার। হংকংয়ে যাবার প্রয়োজন আছে। আমার মতো তুমিও যে এটা উপলব্ধি করেছ সেজন্যে আমি উৎসাহিত বোধ করছি। তোমার আমার চিন্তাধারা একই খাতে বইছে, সেটা কম কথা নয়। তুমি অত্যন্ত বুদ্ধিমান ছেলে। বোধহয় একমাত্র তোমার পক্ষেই সম্ভব এই খুনের মীমাংসা করা। যাবে তুমি ডিউক? চুপচাপ কিছুক্ষণ ভাবল রানা, তারপর মুখ তুলে বলল, যাব। কিন্তু ওখানে গেলেই যে সমস্ত রহস্য ভেদ করতে পারবো ব্যাপারটা তা নাও হতে পারে। জানি, আমারও ধারণা এই রহস্যের জ্বর শুধু হংকংয়ে নয়, ঢাকাতেও আছে। তুমি আমার অনুরোধ ফেলোনি, সেজন্যে তোমার প্রতি আমি কৃতজ্ঞ ডিউক। যাও, আমার সেক্রেটারির সাথে দেখা করো। ওর কাছ থেকে চেয়ে আমার ছেলের লেখা চিঠিগুলো একবার দেখে নাও, কাজে লাগতে পারে। উঠে দাঁড়ালো রানা। ডান দিকের বারান্দায় বেরো, 3 নম্বর কামরায় পাবে ওকে। বেড চেয়ারে হেলান দিয়ে ঘন ঘন হাঁপাতে শুরু করলেন বৃদ্ধ। ফয়েজ তোমাকে বাধা দিতে পারে, হয়তো বলবে ঢাকার বাইরে যাওয়া চলবে না তোমার। যাই বলুক, কান দিও না, যাবার প্রস্তুতি নিতে শুরু করো। ফয়েজ যাতে কোনো গোলমাল না করে তার ব্যবস্থা আমি করব। কামরা ছেড়ে বেরিয়ে এলো রানা। বেরোবার আগের মুহূর্তে ঘাড় ফিরিয়ে দেখল সামনে সাদা দেয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বৃদ্ধ। নিঃসঙ্গ একজন মানুষ,
যার অতীত অত্যন্ত বেদনাময়। সেই অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে পাথর হয়ে গেছেন যেন। পায়ের শব্দে মুখ তুলে তাকালো সেক্রেটারি। রানাকে ঘরে ঢুকতে দেখে নির্মল একটু হাসল, বলল, বসুন। টেবিলের উপর ঝুঁকে পড়ে আবার খসখস করে কি যেন লিখতে শুরু করলো। টেবিলের সামনের একটা চেয়ারে বসল রানা। দেখল পারভিনের সামনে অনেকগুলো চেক বই রয়েছে। এক এক করে চেকের উপর সই করছে সে। মুখ তুলল না আর, হাতও চালু থাকলো। জানতে চাইল, আপনি তাহলে হংকংয়ে যাচ্ছেন মিস্টার ডিউ? বোধ হয়। তাহলে স্মল পক্সের টিকা নিতে হবে আপনাকে। কলেরা ইঞ্জেকশনও ইচ্ছে করলে নিতে পারেন, তবে বাধ্যতামূলক কিছু নয়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল রানা। সিগারেট খেলে আপনার অসুবিধা হবে? হাতের কাজ শেষ হয়ে গিয়েছিল পারভিনের। মুখ তুলে তাকালো। আবার সেই সরল হাসি দেখা গেল মুখে। বলল, কোনো অসুবিধে হবে না। দেরাজ খুলে একটা অ্যানভেলপ বের করল সে। রানার দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, এর ভিতর শফিকের চিঠিগুলো আছে। বছরে একটার বেশি চিঠি লিখেনি। ঠিকানা ছাড়া আর বিশেষ কোনো তথ্য পাবেন বলে মনে হয় না। সবগুলো চিঠির উপর চোখ বুলালো রানা। ছোট ছোট চিঠি, প্রতিটিতে শুধু টাকা পাঠাবার অনুরোধ। প্রথম চিঠিটা 6 বছর আগের এবং প্রতিটি 1 বছর ব্যবধানে লেখা। শেষ চিঠিটা আগ্রহী করে তুলল রানাকে। হোটেল কসমোপলিটন, ওয়ানচাই। আব্বা, আমি একটা চীনা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। রেড চায়না রিফিউজি, নাম সুজি কোয়াও। খুব স্মার্ট কিন্তু সরল। আমার বিশ্বাস ওকে বিয়ে করে আমি সুখী হব। আশা করি এই বিয়েতে তোমার আপত্তি হবে না। তুমি তো বলেই দিয়েছ, নিজের সম্পর্কে সিদ্ধান্তগুলো আমার নিজেরই নেওয়া উচিত। এখানে ঘর ভাড়া পাওয়া অত্যন্ত কঠিন, তাই বিয়ের পর কিছুদিন হোটেলেই থাকবো আমরা। এখানে একটা বাড়ি কেনার খুব ইচ্ছে আমার, কিন্তু তোমার কাছ থেকে চাইলে টাকা পাবো কিনা জানি না। যদি ইচ্ছে করো একটা চেক পাঠিয়ে দিও। তোমার শফিক। চিঠি পড়া শেষ করে মুখ তুলল রানা। পারভিন বলল, শেষ চিঠি ওটা? পড়ে মিস্টার রহমান সাংঘাতিক ক্ষেপে উঠেছিলেন। সাথে সাথে টেলিগ্রাম করে ছেলেকে বিয়ে করতে নিষেধ করেন, কিন্তু সেই টেলিগ্রামের কোনো উত্তর আসেনি, বা শফিকও আর কোনো চিঠি লিখেনি। আরেকটা চিঠি রানার দিকে বাড়িয়ে ধরল সে। বলল, এটা দিন 10 আগে এসেছে, সুজির লেখা। চিঠিটা পড়ল রানা। ভুল ইংরেজিতে জড়ানো অক্ষরে লেখা, পড়তে অসুবিধে হয়। বাংলা করলে এই রকম দাঁড়ায়, জনাব মীর মুখলেসুর রহমান, আপনার ছেলে শফিক গতকাল এক মোটর দুর্ঘটনায় মারা গেছে। আমি যতদূর জানি ওর ইচ্ছে ছিল মৃত্যুর পর যেন ওকে আপনাদের পারিবারিক গোরস্থানে মাটি দেয়া হয়, কিন্তু আমার কাছে এমন পয়সা নেই যে ওকে প্লেনে করে ঢাকায় নিয়ে যাব। আপনি যদি টাকা পাঠান তাহলে সে ব্যবস্থা হতে পারে। ওকে এখানে কবর দেব সে সঙ্গতিও আমার নেই। ইতি মীর সুজি কোয়াও। দুঃখ বোধ করল রানা। চোখের সামনে ভেসে উঠল দৃশ্যটা। সামনে স্বামীর লাশ নিয়ে বসে আছে একটা মেয়ে, হাতে কোনো পয়সা নেই। কি ভয়ঙ্কর পরিস্থিতি! নিজেরও কোনো ভবিষ্যৎ নেই। শ্বশুর যদি দয়া করে বাড়িতে জায়গা না দেন তাহলে নামতে হবে পথে। সেক্রেটারি পারভিনের দিকে তাকালো রানা। মাথা নিচু করে সোনালি ফাউন্টেন পেন দিয়ে আঁকিবুকি কাটছে কাগজে। চোখের পাতা নামানো, মুখ দেখে বোঝা গেল না কি ভাবছে। খুব করে কাশল রানা। প্রায় চমকে উঠল পারভিন। মুখ তুলে তাকালো। চোখের দৃষ্টি দেখে রানার মনে হলো গভীর চিন্তায় ডুবেছিল মেয়েটা এতক্ষণ। ভুলেই গিয়েছিল রানার উপস্থিতি। তারপর কি হলো জানতে চাইল ও। ছেলে মারা গেছে এ কথা প্রথমে বিশ্বাস করেননি মিস্টার রহমান। ধীর ক্লান্ত সুরে বলল পারভিন। উনি ভেবেছিলেন টাকা আদায়ের জন্যে মেয়েটার এটা একটা চাল। কিন্তু হংকংয়ের একটা দৈনিক পত্রিকায় টেলিফোন করে খবর নিই আমি। জানতে পারি শফিক সত্যি মারা গেছে। মিস্টার রহমান এরপর বললেন, মেয়েটার আসার দরকার নেই, সে যেন শুধু লাশটা পাঠাবার ব্যবস্থা করে। কিন্তু স্বামীর মৃত্যুর পর মেয়েটা তো অসহায় হয়ে পড়ল, তাই না? রানাকে বাধা দিয়ে বলল পারভিন। মিস্টার রহমান বললেন,
আমি যেন চিঠি লিখে মেয়েটাকে জানাই হংকংয়েই তার রুটি রোজগারের একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু জানেনই তো, লাশের সাথে সেও চলে এসেছিল। কিন্তু এয়ারপোর্ট থেকে এখানে না এসে সোজা আপনার অফিসে। জানি, বলল রানা। পারভিনের চোখে চোখ রেখে জানতে চাইল, শফিকের লাশ সেটা কোথায়? নিমেষের মধ্যে মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল পারভিনের। মনের ভিতর যে একটা সাংঘাতিক ভাবাবেগের আলোড়ন উঠেছে, বাইরে থেকে দেখেও সেটা পরিষ্কার টের পেল রানা। আছে, দ্রুত নিজেকে সামলে নেবার চেষ্টা করে বলল পারভিন। পরশু মাটি দেয়া হবে। কয়েক সেকেন্ড পারভিনের মুখের দিকে তাকিয়ে থাকলো রানা। তারপর জানতে চাইল, হংকংয়ে কী করতো শফিক? সেটা ঠিক জানা যায়নি। প্রথম দিকে মিস্টার রহমান এখান থেকে চেষ্টা করে ওখানে ওর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, একটা ইন্ডেন্টিং ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কিন্তু মাস 6 পর চাকরিটা ছেড়ে দেয় সে। এরপর কি করতো, কিভাবে চলতো, ওর বাবাকে তা জানায়নি। চিঠি লিখে টাকা চাইলেই কি তা পাঠানো হতো এখান থেকে? হ্যাঁ, অবশ্যই। তবে বছরে একবারের বেশি টাকা চাইতো না ও। $500 বেশি চায়ওনি কখনো। মনে হয় রোজগারের একটা রাস্তা ছিল তার। পারভিনকে সতর্ক হবার কোনো সুযোগ না দিয়ে হঠাৎ করে প্রশ্নটা করল রানা। শফিকের সাথে আপনার কোনো বিশেষ সম্পর্ক ছিল? মানে, তাকে আপনি ঘনিষ্ঠভাবে চিনতেন? চমকে উঠল পারভিন। প্রথমে অবিশ্বাস, তারপরে বিমূঢ়, সবশেষে রাগের ভাব ফুটে উঠল চেহারায়। কিন্তু নিজেকে সামলে নিল দ্রুত। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। চেক বইয়ের একটা পাতা ছিঁড়ে নিয়ে বাড়িয়ে দিল রানার দিকে। আপনার ফি কত জানা নেই আমার। এটা অগ্রিম হিসেবে রাখুন, 1,00,000 টাকা। আপাতত চলবে তো? হংকং থেকে ফিরে এসে বিল করবেন, সব মিটিয়ে দেয়া হবে। আর কবে রওনা হতে পারবেন সেটা জানালেই আমরা আপনার প্লেনের টিকিট কেটে রাখতে পারবো। এখন আপনি আসুন মিস্টার ডিওক। চেকটা নিল রানা, সিগারেটটা অ্যাশট্রেতে গুজে রাখল। ওঠার কোনো লক্ষণ দেখা গেল না ওর মধ্যে। বসুন, নরম সহানুভূতির সুরে বলল ও। আমি শুনেছি। না, চাপা গলায় বাধা দিল পারভিন। আপনি কি শুনেছেন তা আমি জানতে চাই না। প্লিজ, আপনি এখন আসুন। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো রানা। বেশ, এ প্রসঙ্গে আমি আর কোনো প্রশ্ন করব না আপনাকে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। এই খুনের কিনারা করতে হলে এসব প্রশ্নের উত্তর আমার জানা দরকার। বলুন, থমথমে গলায় বলল পারভিন। রানা লক্ষ্য করল একটু কাঁপছে মেয়েটা। কেমন লোক ছিল শফিক? লম্পট, মিথ্যেবাদী, নীচ ছিল। পেয়েছেন আপনার প্রশ্নের উত্তর? থরথর করে কাঁপছে এখন পারভিন। দয়া করে এবার আপনি যাবেন কি? ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা। আর যদি কিছু বলার না থাকে আপনার? কাঁধ ঝাঁকালো ও। নেই, কঠিন সুরে বলল পারভিন। তবু যদি কিছু বলার আছে বলে মনে করেন, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই। বলে আর দাঁড়ালো না রানা। পুলিশ হেডকোয়ার্টার। কি? খুব যেন অবাক হয়েছে ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। মীর সাহেব তোমাকে হংকং পাঠাচ্ছেন? কেন? তার ধারণা সুজি কোয়াওয়ের ব্যাকগ্রাউন্ড জানা থাকলে এই কেসের সুরাহা করা সহজ হবে, বলল রানা। আইডিয়াটা আমার ভালো লেগেছে। যত সব, বিরক্তি প্রকাশ করল ইন্সপেক্টর। পর মুহূর্তে সগর্বে হাসল সে। হংকং না গিয়েও মেয়েটা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি আমি, ওখানে গিয়ে তার সিকিভাগও জানতে পারবে না তুমি। আমার কানেকশন আছে, একটা টেলিফোন করে সব জেনে ফেলেছি। তাই, বলল রানা। তা কি জানতে পেরেছেন? মেয়েটার নাম সুজি কোয়াও। চীন থেকে ম্যাকাও এসেছিল, সেখান থেকে হংকং। হংকং পুলিশ ওকে গ্রেফতার করে। 6 সপ্তাহ জেল হয় ওর। তারপর ছাড়া পেলে কাগজপত্র, মানে নতুন পরিচয়পত্র দেয়া হয় ওকে। সেই থেকে গোল্ডেন ড্রাগনে চাকরি করতো ও, নাচতো। তার মানে বুঝতেই পারছো, আসলে কল গার্ল ছিল। বলল রানা। আর কি? শফিকের সাথে ওর বিয়ে হয়
গত বছর 21শে সেপ্টেম্বর। কোথায় হয় বিয়েটা? হংকংয়ে প্রচুর মুসলমান আছে, জানো বোধ হয়। বিয়ের ধর্মীয় অনুষ্ঠানাদি সাধারণত কাজীর অফিসে সারা হয়। ওদের বিয়েটাও তাই হয়। বিয়ের পর হোটেল কসমোপলিটনে উঠে ওরা। শফিকের বোধ হয় কোনো রোজগার ছিল না, বউয়ের রোজগারেই বাবুগিরি করত। একগাল হাসল ফয়েজ আহমেদ। এর বেশি জানার আর কি আছে? হংকংয়ে গিয়ে এর চেয়ে বেশি আর কি জানতে চাও তুমি? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রানা জানতে চাইল, এদিকে আপনি কতদূর এগুতে পারলেন? কই আর এগুতে পারছি? হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল ফয়েজ আহমেদ। সেই প্রথম প্রশ্নটারই তো উত্তর মিলছে না। অত রাতে 3টের দিকে তোমার অফিসেই কেন গিয়েছিল সুজি কোয়াও? আমারও ওই একই প্রশ্ন, বলল রানা। তাছাড়া হংকংয়ের একটা মেয়ে, আমার কথা জানলই বা কীভাবে? ভালো কথা, মেয়েটার সাথে লাগেজ কী ছিল খোঁজ নিয়েছেন? নিয়েছি। সামান্য কিছু কাপড় চোপড় ছাড়া আর কিছু নেই তার সুটকেসে। আমার কাছে কেন গিয়েছিল এর উত্তর বোধ হয় হংকংয়ে গেলে পাবো। সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল রানা। আরেকটা কথা ভেবেছেন কি? চোখে প্রশ্ন নিয়ে তাকালো ইন্সপেক্টর। বুড়ো মীর সাহেবের অগাধ সম্পত্তি, বেঁচে থাকলে শফিকই এসব পেত। এখন পাবে তার পুত্রবধূ সুজি কোয়াও। শফিকের প্রথম বিয়ের কথাটা ইচ্ছে করেই তুলল না রানা। এখন জানতে হবে এমন কেউ আছে কি না যে সুজি কোয়াওয়ের অবর্তমানে সব সম্পত্তির মালিক হবে। খুনের এটা একটা মোটিভ হতে পারে। না, তোমার এই গুণটার কথা আমাকে স্বীকার করতেই হবে। নতুন নতুন আইডিয়া আসছে তো আসছেই। দেখব আমি ব্যাপারটা, গভীরভাবে চিন্তা করে দেখব। বুড়ো মীর সাহেবের সেক্রেটারির সাথে কথা বলেছেন? জানতে চাইল রানা। বুড়ো মারা গেলে সম্পত্তির কিছু ভাগ ও যদি পায় তাতে আশ্চর্য হবার কিছু নেই। বুড়োর সব কিছুতেই তো ওই সেক্রেটারি। শুনেছি শফিকের সাথে ওর নাকি হৃদয়ঘটিত একটা ব্যাপারও ছিল। সুজি কোয়াও যখন খুন হয় রাত 3টের দিকে, সেক্রেটারি মেয়েটা তখন কোথায় ছিল একটু খোঁজ নিয়ে দেখুন না। তোমার এই আইডিয়াটা আমার তেমন পছন্দ হলো না, বলল ফয়েজ আহমেদ। কে কার সাথে প্রেম করত তা আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু জানতে চাই হংকং থেকে ঢাকায় নেমে অত রাতে সুজি কোয়াও তোমার অফিসে কেন গেল? এই প্রশ্নের উত্তর পেলে সব রহস্যের মীমাংসা করে ফেলব। খুব আত্মবিশ্বাসী মনে হলো ইন্সপেক্টরকে। মুচকি হেসে উঠে দাঁড়ালো রানা। পুলিশ হেডকোয়ার্টার থেকে সোজা রক্সি বিল্ডিংয়ে ফিরে এলো ও। নিজের অফিসের দরজা খুলতে যাবে এই সময় একটা বুদ্ধি ঢুকলো মাথায়। করিডোর ধরে কয়েক গজ এগিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেমিস্ট জাকের চৌধুরীর অফিসের সামনে দাঁড়ালো। তারপর নক করে ঢুকে পড়ল ভিতরে। সাজানো গোছানো বড় আকারের অফিস। দরজার সামনে দাঁড়ালে সোজা সামনে একটা ডেস্ক দেখা যায়। তাতে ছোট একটা ক্যাসেট টেপ রেকর্ডার, টেলিফোন ও পোর্টেবল টাইপরাইটার রয়েছে। ডেস্কের উপর পা তুলে দিয়ে পাইপ টানছে জাকের আলী চৌধুরী। রানাকে দেখেই ডেস্ক থেকে পা নামিয়ে লাফ দিয়ে চেয়ার ছাড়ল সে। কি সৌভাগ্য! আসুন আসুন মিস্টার ডিউ। পাশের গদিমোড়া একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন, এখানটায় বসুন। রংবাজ হিসেবে যার কুখ্যাতি আছে এবং অতি সম্প্রতি যার ঘরে খুন হয়েছে একটা মেয়ে, তাকে এমন উষ্ণ অভ্যর্থনা জানানোটা হয়তো একটু অস্বাভাবিক। কিন্তু ভয়ে বা অমঙ্গল এড়াবার জন্যে মানুষ অনেক সময় তার আচরণে কৃত্রিম আন্তরিকতা একটু বেশিই দেখিয়ে ফেলে। ব্যাপারটাকে তাই তেমন গুরুত্ব দিল না রানা। হাসি মুখে এগিয়ে গিয়ে পাশের চেয়ারটায় বসল ও। পাশের ঘর থেকে খটাখট আওয়াজ আসছে। ওখানে বসে টাইপ করছে জাকের চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি মেয়েটা। চা, কফি না কোক? রানার দিকে ঝুঁকে হঠাৎ গলাটাকে একেবারে খাদে নামিয়ে আনলো রসায়নবিদ। নাকি বিকেলের দিকে এসব আপনার চলে না? যদি বলেন তো একটু স্কচের ব্যবস্থাও করতে পারি আপনার জন্যে। হে হে করে একটু হাসলো জাকির চৌধুরী। ব্যবসা যখন মন্দা যায়, মনটাকে চাঙ্গা করার জন্যে 2-1 ঢোক আমিও খাই আর কি, চলবে? রানার দৃষ্টি অনুসরণ করে ডেস্কের উপর রাখা
টেপ রেকর্ডারের দিকে তাকালো সে। মাঝে মধ্যে দু একটা গানও শুনি আর কি। মান্না দে, কিশোর, আশা ভোসলে। তা চলবে? স্কচ? আজ ওসবের কোনো দরকার নেই। আরেকদিন এসে আপনার স্কচ ও সঙ্গীতের সদ্ব্যবহার করা যাবে। আমি একটা কাজে এসেছি। বলুন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? না, তেমন কিছু না, বলল রানা। একটা তথ্য দরকার আমার। আপনি জানেন কি না, মানে মীর সাহেবের এই যে অগাধ সম্পত্তি, ছেলের মৃত্যুর পর এসব পাবে কে? নিশ্চয়ই তার কোনো আত্মীয় আছে। দ্রুত এদিক ওদিক মাথা নাড়ল জাকের চৌধুরী। পরিবারটিকে অনেক দিন থেকে চিনি আমি। শফিক নিজেই একবার বলেছিল আমাকে, ওর বাপের সম্পত্তি ও একাই পাবে, কারণ আর কোনো দাবিদার নেই। তাহলে এখন মীর সাহেব কাকে কাকে আবার? পারভিনকে দিয়ে যাবেন সব? বলল রানা। তার মানে চীনা মেয়েটা খুন হয়ে পারভিনের রাস্তা পরিষ্কার করে দিয়ে গেছে। কেমন যেন একটু বিমূঢ় দেখালো জাকের চৌধুরীকে। ঠিক তা নয়, কারণ চীনা মেয়েটা বেঁচে থাকলেও শফিকের বাবা তাকে কিছু দিয়ে যেতেন বলে মনে হয় না। কিন্তু শফিকের স্ত্রী হিসেবে দাবি করার অধিকার থাকতো তার। কোর্ট বোধ হয় তার পক্ষেই রায় দিত। ব্যাপারটা নিয়ে একটু ভাবল জাকের চৌধুরী, তারপর বলল, বোধ হয়। ঠোঁটের কোণে ক্ষীণ একটু হাসির রেখা ফুটে উঠল হঠাৎ করে। তার মানে যেই খুন করে থাকুক চীনা মেয়েটাকে, নিজের অজান্তেই বোধ হয় পারভিনের উপকার করেছে সে। নিজের অজান্তে বলছেন কেন? এমনও তো হতে পারে যে পারভিনের উপকার হবে মনে করেই খুনটা করা হয়েছে। এমনও তো হতে পারে যে নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে চায়নি পারভিন, কিন্তু সোজা পথে অধিকার আদায় করা সম্ভব নয় বুঝতে পেরে বাঁকা অর্থাৎ ক্রাইমের পথ ধরেছে সে। কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকলো জাকের চৌধুরী, তারপর ফিসফিস করে বলল, মাই গড, চমৎকার একটা মোটিভ আবিষ্কার করে ফেলেছেন আপনি। ইয়েস। পারভিন সম্পর্কে আর কি জানেন বলুন তো? একটা সিগারেট ধরালো রানা। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইত্যাদি। মা ছোটবেলায় মারা গেছে, কোনো ভাই বোন নেই। বাবা সাখাওয়াত হোসেন সরকারি কর্মচারী ছিলেন, কিন্তু তিনিও পারভিনের বিয়ের আগে মারা যান। এর বেশি আর কিছু জানি না আমি। জাকের চৌধুরীর সেক্রেটারি মেয়েটা কিছু কাগজপত্র নিয়ে এসে রাখলো ডেস্কের উপর। উঠে দাঁড়ালো রানা। আজ চলি। ওদের সম্পর্কে যদি কিছু মনে করতে পারেন আমাকে জানাতে ভুলবেন না, কেমন মিস্টার চৌধুরী? এই কেসের সুরাহা করতে হলে খুঁটিনাটি সব কিছু আমার জানা দরকার। অবশ্যই। উঠে দাঁড়িয়ে রানার সাথে হ্যান্ডশেক করলো জাকের চৌধুরী। কেসটার কতদূর কী হলো আমাকেও জানাবেন আপনি, কেমন মিস্টার ডিউক? জানাবার প্রতিশ্রুতি দিয়ে এলো রানা। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।